হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে আমরা যে টোকিও রিভেঞ্জারের সিরিজটা শুরু করেছি তার এ পর্যন্ত কিন্তু দুটো এপিসোড আমরা দেখেছি, আর আজকে আমরা 3 নম্বর এবং 4 নম্বর এপিসোড সম্পর্কে জানি। তো বাড়তে কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। বাট তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেখান থেকে তুমি চাইলে কিন্তু তোমার পছন্দের টি শার্ট কাস্টমাইজ করে অর্ডার করতে পারবে। তুমি তোমার নিজের ছবি দিয়ে তারপর পেছনের নাম দিয়ে বা যেভাবে তুমি চাও ডিজাইন করে টি শার্ট নিতে পারবে। আর এছাড়াও যারা গোজো ফ্যান রয়েছে, নারুটোর ফ্যান রয়েছে, তারা কিন্তু সেখান থেকে গোজো এবং নারুটোর অ্যাকশন ফিগারগুলো সংগ্রহ করতে পারো। এই জন্য যা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোর এবং সেখান থেকে অর্ডার করো। তো যাই হোক, চলো আমরা মূল ভিডিওতে যাই। বাট এখানে কিছু কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে টোকিও রিভেঞ্জার সিরিজটা এমন কেউ নেই যে দেখার বাকি রয়েছে। তো আমি জানি না যে এই চ্যানেলে টোকিও রিভেঞ্জার চালানো আমাদের জন্য একটা ওয়াইস আইডিয়া হবে কিনা, তবে তারপর আমরা ফার্স্ট সিজনটা চালাবো। তো ফার্স্ট সিজনের রেজাল্ট দেখে আমরা নির্ভর করবো যে পরবর্তীতে আমরা দ্বিতীয় সিজনটা আনবো কি আনবো না। তা না হলে আমরা নতুন আরেকটা সিরিজে চলে যাবো। এবং আমি বিশ্বাস করি যে আমার ডিসিশনের উপর তোমরা সবাই আস্থা এবং সম্মান রাখবে। তো যাই হোক, চলো আমরা টোকিও রিভেঞ্জার্সের সিজন 1-এর 3 নম্বর এপিসোডটা সম্পর্কে জানি। তো এই এপিসোডের শুরুতেই আমরা টাকামিচি এবং মাসাটাকাকে দেখতে পাই। মানে তোমাদের মনে আছে লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম আমাদের টাকিমিচি কিন্তু মাসাটাকাকে চ্যালেঞ্জ দিয়েছিল। তো টাকিমিচি তখন ভাবে, আমি যদি এখন মাসাটাকার কাছে হেরে যাই তাহলে সারা জীবন ওর কাছে গোলাম হয়ে থাকতে হবে, আর এভাবে হলে তো আমি কখনোই হিনাটাকে বাঁচাতে পারবো না। আর এদিকে মাসাটাকাও রাজি হয়ে যায় টাকিমিচির সাথে লড়াই করবে, কিন্তু একটা ঘুষি খেয়ে টাকিমিচি বুঝতে পারে মাসাটাকা অনেক বেশি শক্তিশালী এবং ওদের শক্তির অনেক ফারাক রয়েছে। ওকে হারানো তো দূরের কথা, ওর মারগুলোও সহ্য করতে পারবে না। তবে সবকিছুর পরেও টাকিমিচি সিদ্ধান্ত নেয় সে এবারের গল্পটাকে অন্যরকম করবে এবং সে কোনোভাবেই হার মানবে না। কিন্তু মাসাটাকাও খুব খেপা পাইলি, ও বাজেভাবে ওকে মারতে শুরু করে। আর এদিকে সবাই চিল্লাতে শুরু করে, আর তখন মাসাটাকাকেও সবাই উৎসাহ দিয়ে বলতে থাকে ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। তো টাকিমিচি যখন মার খাচ্ছিল তখন টাকিমিচির দলের যে লিডার আকুনের খুব রাগ হয় এবং সে বলে অনেক হয়েছে আর এগিয়ে আসতে লাগে। আর ওর হাতে একটা চাকু ছিল এবং এখানে আকুন কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে মাসাটাকাকে ডাইরেক্ট খুন করে ফেলবে, মানে ওর বন্ধুর কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু তখনই আকুন খেয়াল করে যে আশেপাশের যত লোকজন ছিল, ক্রাউড ছিল, তারা সব চুপ হয়ে যাচ্ছে। আর এদিকে তাকিয়ে দেখে মাসাটাকাও বাজেভাবে টাকিমিচিকে মারছে, কিন্তু টাকিমিচি এখনো হার মানতে নারাজ। আর তখন টাকিমিচি নিজেকে বলতে থাকে, আমি অনেক মূল্যহীন একটা জীবন কাটিয়েছি। গত 12 বছর ধরে স্কুল ছাড়ার পরে আমি শুধু মানুষের সামনে হাত জোর করেই বেঁচেছিলাম, কিন্তু এবার আমি বদলাবো, আমার সাথে সবার ভবিষ্যৎ আমি চেঞ্জ করে ফেলবো। আর এটা শুনে আকুন করে কি চাকু পকেটে ঢুকিয়ে টাকিমিচিকে বলে, ঠিক আছে ভাই, তুই দেখিয়ে দে তুই কত সাহসী আর শক্তিশালী। আর টাকিমিচি তখন মাসাটাকাকে বলে, তুমি যদি জিততে চাও আমাকে জানে মেরে ফেলতে হবে, আমি তো কোনোভাবে হার স্বীকার করবো না। তো এটা শুনে মাসাটাকার অনেক রাগ হয় এবং বলে, এই আমার ব্যাটটাকেও আনতো। তো এটা শুনে ক্রাউডের সবাই অবাক হয়ে যায়। সবাই ভেবেছিল যে এটা তো ঘুষির ফাইট হবে, মারামারি হবে, ব্যাট আনবে কেন? কিন্তু তখনই সেখানে ক্যান চলে আসে। আর এখানে লক্ষ্য, যদি নাম দু একটা ভুল হয় তার ব্লেম আমার উপর দিও না, কারণ দেখো আমি কিভাবে এক্সপ্লেন করে একটু বলি। যদি কোনো স্ক্রিপ্ট আসে আমি প্রথমে হিন্দি 2-3টা এক্সপ্লেন দেখি যাতে আমার মাথায় কিছু থাকে, তারপর আমি স্ক্রিপ্ট দেখে তারপরে আমি সেটা বলি। কিন্তু আমি তো মনে করো রোবট নিয়ে বা কম্পিউটার নিয়ে যে একটা জিনিস আমি একবার দেখলে পুরো মনে রাখতে পারবো। তো স্ক্রিপ্ট থেকে আমি সাহায্য নিয়ে আমার হয় কি আমার মাথায় যতটুকু আছে ততটুকু আমি তোমাদের বুঝিয়ে বলি। কিন্তু স্ক্রিপ্টে যদি কোনো নাম ভুল থাকে, ধরো যেটা কমন নাম সেটা আমার মনে থাকবে, বাট নাম যদি অনেক থাকে সেখানে বেশ কিছু নাম কিন্তু আমার অটোমেটিক্যালি ভুল হওয়া খুবই স্বাভাবিক। তো এই জন্য কোনো নাম যদি আমি ভুল বলি সেটা নিয়ে তোমরা মন খারাপ করো না, জাস্ট বুঝতে পারলেই হয়েছে। তো যাই হোক, এখানে স্ক্রিপ্টের নামটা ক্যানি লেখা রয়েছে, যে টোকিও মানজি গ্যাং এর ভাইস কমান্ডার। স্টাইলটা কি ভাই, সেই স্টাইল ওর। আর সে মাসাটাকাকে বলে, এ হালার পুত শান্ত হ, আর তুই কি ক্রাউডকে ভয় দেখাচ্ছিস, মানে আশেপাশে মানুষদের। আর তখনই আমরা দেখতে পাই পিছনে রয়েছে মাইকি, আর ওর পুরো নামটা জানো কি, দাঁড়াও দেখে বলি, মানজিরো সানো। মানে এ পর্যন্ত আমি বেশ কিছু এনিমে এক্সপ্লেন করেছি, তার মধ্যে ওর নামটা অনেক বেশি সুন্দর আর কি, মানজিরো সানো। তো যাই হোক, মানজিরো সানোকে তো চিনোই, সে মানজিং এর মেইন কমান্ডার। তো যাই হোক, মানজিরোকে দেখেই সবাই তো মাথা নিচু করে দাঁড়ায়, সবাই সম্মান দেখায়। আর মানজিরো ডাইরেক্ট রিং এর মধ্যে চলে আসে। আর তখন একজন গুন্ডা বলে, স্যার আমি এই স্কুলের 3rd ক্লাসের গ্যাং এর সদস্য, আপনি কি আমাকে চিনেছেন? তো মানজিরো তাকে ইগনোর করে এবং আগে চলে যায়। আর তখন ক্যান বলে, আরে গাধা, মানজিরো যাত্রার সাথে কথা বলে না, সে শুধুমাত্র তাদের সাথে কথা বলে যার সাথে সে কথা বলতে চায়। তো যাই হোক, মানজিরোকে দেখে কিন্তু মাসাটাকাও মাথা নিচু করে ফেলেছে, কিন্তু মানজিরো ওর দিকেও তাকায় না, মাইকি ওর দিকেও তাকায় না। আর তখন আমরা দেখে ক্যান মাসাটাকাকে কিক মেরে বলে, শালা মানজিরোকে সম্মান জানাতে তোর আরো নিচে ঝুঁকতে হবে, মানে বাপের উপরে বাপ রয়েছে আর কি। তো যাই হোক, আমাদের সবাইকে অবাক করে দিয়ে মানজিরো আসে হচ্ছে টাকিমিচির কাছে এবং ওকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? তো টাকিমিচি তার নাম বলে যে আমার নাম টাকিমিচি, কিন্তু মানজিরোর নামটা অন্যভাবে শুনে, যে টাকিমিচি, ওয়াও নাইস নেম। তো এরপর জিজ্ঞেস করে, আচ্ছা টাকিমিচি আমাকে বলো তো তুমি কোন মিডল স্কুলে পড়ো? তো টাকিমিচি চুপ করে থাকে। তো মানজিরো তখন বলে, আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুমি আর আমি বন্ধু, ঠিক আছে? তো এই কথা শুনে টাকিমিচি তো শকড হয়ে যায়। আর তারপর মানজিরো মাসাটাকার কাছে যায় এবং বলে, তুই তাহলে এখানে এসব ফাইট টাইট করাস না? মাসাটাকা তখন বলে, হ্যাঁ গুরু। আর মানজিরো তখন ওর মুখে সে একটা কিক মারে এবং বাজেভাবে মারে। আর তারপর যাওয়ার সময় বলে, এইসব ফাইট ক্লাব একদম জঘন্য, তুই 2টা পয়সার জন্য আমাদের টোকিও মানজির গ্যাং এর রেপুটেশন নিচে নামাচ্ছিস। আর একবার যদি শুনি। তো এটা বলে মাইকি তো চলে যায়, কিন্তু আমাদের মাইকি চলে যাওয়ার পরে টাকিমিচির যে ফ্রেন্ডরা ছিল কাজুশি এবং মাকুটো, ওরা তো খুব এক্সাইটেড হয়ে যায় যে মাইকি তোকে বন্ধু মেনে নিয়েছে টাকিমিচি, এখন আমাদের আর কেউ বিরক্ত করবে না, সবাই আমাদের বস বস করবে। কিন্তু টাকিমিচি তো পুরো শকড হয়ে যায়, কারণ আগে সে মাসাটাকার চাকর ছিল, কিন্তু এবার তো সে বসের বস মনস্টারের চাকর হয়ে গিয়েছে। তো আরো তো বেশি খারাপ কিছু হয়েছে। কিন্তু কাজুশি আর মাকুটো
বলতে থাকে, আরে তুই দেখলি না মাসাটাকে কিভাবে মারলো, আর লাস্টে কি বললো যে এসব মারামারি করানো যাবে না, তো মনে হয় না অত খারাপও হবে। আর এদিকে আকুন টাকেমিচিকে বলে, তুই যখন অনেক বাজেভাবে মার খাচ্ছিলি তখন আমি ভেবেছিলাম চাকু বের করে মাসাটাকে মেরে ফেলবো, যাতে ওই শালার জীবনটাই শেষ হয়ে যায়, কিন্তু টাকেমিচি তুই অনেক সাহস দেখিয়েছিস, আর তাই আজকে থেকে আমরা মুক্ত হয়ে গিয়েছি, আমরা এখন আর কারো আন্ডারে নেই। তো যাই হোক, পরের দিন টাকেমিচি যখন স্কুলে যাচ্ছিল তখন হিনাটাকে সে দেখে, তারা একসাথে স্কুলে যায়। আর হিনাটা তাকে বলে, আমি তোমাকে দেখে অনেক খুশি হলাম, আর আজকে আমি স্কুলের পরে ফ্রি আছি, তুমি কি আমার সাথে ডেটে যাবে? চিন্তা করো, মেঘনাসিদি বৃষ্টি পর পরে এত ভালো খবর কে পায়? তো টাকেমিচি বলে, হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, এদিকে আমরা দেখি ক্লাস চলছিল, টাকেমিচি আর হিনাটা কিন্তু একই স্কুলে পড়ে। তো টাকেমিচি ভাবে মানজিরোর সাথে তো বন্ধুত্ব হলো, কিন্তু এখন সে পরবর্তীতে কি করবে আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বিষয়টা কিন্তু লজিক্যাল একটা ব্যাপার, তোমার লেভেলের একজন যদি তোমার বন্ধু হয় তাহলে কি হবে, তুমি শান্তিতে থাকতে পারবে, কিন্তু তোমার চেয়ে 100 গুণ উপরে লেভেলে যদি একটা বন্ধু থাকে সবসময় কিন্তু একটা ভয় কাজ করবে, খুবই স্বাভাবিক। তো এখানে আমাদের টাকেমিচি আরো ভাবে যে মানজিরো আর টেটার দেখাও আমাকে আটকাতে হবে যে করেই হোক। আর সে যখন এটা ভাবছিল তখনই করিডোরে আওয়াজ হয়, আর মানজিরো ক্লাসে চলে আসে এবং এসে বলে, এই তুমি এখানে টাকেমিচি, চলো আমার সাথে আমরা খেলবো। তো টাকেমিচি তখন ভাবে, এই শালা তো পাগল রে, আমাদের স্কুলে ডাইরেক্ট ক্লাসে চলে এসেছে। তো টাকেমিচি এরপর যখন বাইরে আসে তখন দেখতে পায় থার্ড ইয়ারের সকল ছেলে পেয়েদের মেরে একবারে ফেলে রেখেছে। আর ক্যান বলে, আরে ওরা আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিল তাই একটু সাইজ করে দিয়েছি। আর তারপর ওদেরকে অর্ডার দেয়, সবাই উপর হয়ে শুয়ে পড়, আমাদের জন্য রাস্তা তৈরি কর। তো এরপর ক্যান আর মানজিরো ওদের উপর দিয়ে হেঁটে যেতে থাকে। আর তারপর মানজিরো টাকেমিচিকে বলে, চলো আমরা একসাথে ঘুরতে যাবো। টাকেমিচি তখন বলে, আমি তো বিজি, কারণ আমি এই হিনাটার সাথে ডেটে যাব। কিন্তু মানজিরো বলে, চলো আমরা ঘুরে আসি। আর তখনই হিনাটা পেছন থেকে আসে, আর হিনাটার কাছে মনে হয় যে ওই দুজন টাকেমিচিকে বুলি করছে। তো গিয়ে ডাইরেক্ট করে কি মানজিরোকে না চিনে একটা চড় মেরে দেয়, চিন্তা করো। কিন্তু তখনই টাকেমিচি করে কি হিনাটার হাত ধরে যেতে থাকে, আর হিনাটা কিন্তু ভয়ে এখানে কাঁপছিল, কিন্তু যেহেতু হিনাটা একবার প্রমিস করেছিল যেভাবেই হোক সে টাকেমিচিকে প্রোটেক্ট করবে, তো এই জন্য সে এখানে সাহায্য করতে এসেছে। তো হিনাটাকে নিয়ে যখন টাকেমিচি যাচ্ছিল গিয়ে তখনই ক্যান হিনাটার হাত ধরে ফেলে এবং বলে, তুমি কি মনে করেছো মেয়ে, তুমি এখান থেকে মানজিরোকে চড় মেরে আরামে বেরিয়ে যেতে পারবে, এত সহজ? তো হিনাটা তখন বলে, তোমরা যদি সত্যি বন্ধু হতে তাহলে জোর করে স্কুল থেকে নিয়ে যেতে না, আর তোমাদের কারণে টাকেমিচি রোজ মার খায়, আর এটা আমি শেষ করবো, বুঝলে? আর তখন টাকেমিচি ক্যানের হাত ধরে বলে, হাত ছাড়ো, আমি বলছি এখনই হিনাটার হাত ছেড়ে দাও, আমি পিছু হটবো না, কারণ কিছু বিষয় আছে যেটা আমি সহ্য করতে পারবো না। তো মানজিরো তখন টাকেমিচির প্রতি কিছুটা আপসেট হয় এবং বলে, আমি ভেবেছিলাম আমরা বন্ধু হতে পারি, এখন তুমি আমাকে বলো তুমি কিভাবে মরতে চাও? টাকেমিচি তখন বলে, যা হবে হবে, কিন্তু আমি একটা কথাই বলবো, তুমি হিনাটাকে কিছু করবে না, আমাকে যা ইচ্ছা করো আমাকে মেরে ফেলো। তো মানজিরো তখন বলো, আচ্ছা, তার মানে এতে তোমার কিছু যায় আসে না? এটা বলে আমাদের মাইকি বা মানজিরো করে কি টাকেমিচিকে ঘুষি মারার জন্য হাতে এগিয়ে নেয়, কিন্তু তারপরেই থেমে যায় আর বলে, আরে বন্ধু আমি তো মজা করছিলাম, তোর কি মনে হয় আমি একটা মেয়ের গায়ে হাত তুলবো? তো এখান থেকে সেখান থেকে মানজিরো চলে যায়। আর তখন ক্যান টাকেমিচিকে বলে, ছি বাচ্চা, তুমি আমাদেরকে হুমকি দিচ্ছিলে? টাকেমিচি তখন বলে, হ্যাঁ কিন্তু মাফ করো। ক্যান বলে, সমস্যা নেই, তবে তোমার এটা দেখে আমার খুব ভালো লাগলো, আজকাল বেশিরভাগ ছেলেদের পাশে মেয়েরা থাকে না, এরকম আগের দিনে হতো যে কোনো ছেলের জন্য একটা মেয়ে এগিয়ে এসেছে বা লাইফ রিস্ক নেবে, বাট এটা খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার ছিল। মানে হিনাটার টাকেমিচির প্রতি মনে করো যে প্রোটেক্টিভনেস দেখে ওরা অবাক হয়ে গিয়েছে। তো যাই হোক, ওরা সেখান থেকে চলে যায়। আর হিনাটা যখন জানতে পারে যে ওরা দুজন আসলে টাকেমিচির ফ্রেন্ড, তখন হিনাটা ওদের পেছন পেছন গিয়ে ওদের কাছে ক্ষমা চায়। মানজিরোকে বলে যে আমি খুব লজ্জিত তোমাকে চড় মেরেছি। মানজিরো বলে, চিন্তার কোনো কারণ নেই, এটা খুব ভালো একটা ব্যাপার যে তুমি তোমার ফ্রেন্ডকে প্রোটেক্ট করেছো, তবে একটা জিনিস মনে রেখো, আমাদের সাথে কি হচ্ছে এটা না জেনে আমরা যদি কোথাও রাগ দেখাই সেটার কারণে আমাদের সাথেও খারাপ কিছু হতে পারে, এটা খেয়াল রেখো, যেখানে সেখানে যেমন ইচ্ছে তেমন রিয়াকশন দিও না। আর তখন হিনাটা টাকেমিচিকে বলে, আচ্ছা আমরা অন্য একদিন ডেটে যাবো, তুমি আজকে তোমার বন্ধুদের সাথে বেড়াও, কারণ ওরা অন্য স্কুল থেকে এসেছে তোমাকে নিতে, ওদের সাথে যাও। তো এর পরের দৃশ্যে দেখতে পাই ওরা যখন সাইকেল করে যাচ্ছিল তখনই টাকেমিচির মনে পড়ে নাওটো আমাকে বলেছিল টোকিও মানজি গ্যাং নাকি খুবই খারাপ খারাপ কাজ করে, মার্ডার, জুয়া, কিডন্যাপ ইত্যাদি, বাট টোকিও মানজি গ্যাং এর যে হেড মানজিরোর সাথে আমি রয়েছি ওকে দেখে তো খারাপ মনে হচ্ছে না। তো টাকেমিচি তখন মানজিরোকে জিজ্ঞাসা করে, আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে কেন বন্ধু বানিয়েছো, আমার মধ্যে কি এমন জিনিস তোমার পছন্দ হয়েছে? মানজিরো তখন বলে, আমার একটা বড় ভাই ছিল যে আমার চেয়ে 10 বছরের বড় ছিল, সে একদম তোমার মতোই ছিল, আর সে নিজের থেকে শক্তিশালী লোকদের সাথে সবসময় লড়াই করতো, কখনো হার মানতো না, পিছু হটে যেত না। আর তোমাকে দেখে আমার তার কথাই মনে পড়েছে, যদিও সে এখন বেঁচে নেই, কিন্তু তুমিও তার মতোই, ভয় বলে কোনো জিনিস নেই তোমার ভেতরে। আর মানজিরোর পর বলে, মানুষ মনে করে আমাদের মতো লোকরা অনেক খারাপ হয়, কিন্তু আমার ভাই যখন বেঁচে ছিল তখন অনেক রকমের ফাইটার গ্যাং ছিল এবং তারা নিজেদেরকে শক্তিশালী ভাবতো, নিজেদের মতো সবসময় লড়াই করতো, কিন্তু সময় আসলে সব ঠিক করতো, আর তাই সেসব নিয়ে আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আমি এই গুন্ডাদের জন্য নতুন একটা যুগের সূচনা করতে চাই, আর আমি চাই তুমি আমার সাথে থাকো। মানে এখানে আমি যেটা বুঝলাম মানজিরোর কথা সেটা হচ্ছে, আগেকার যে গ্যাং ছিল প্রচুর মারামারি কাটাকাটি করতো বা মনে করো যে প্রচুর গ্যাঞ্জাম করতো, মানুষের উপর দুর্বলের উপর অত্যাচার করতো, মানজিরো করবে কি একটা নতুন যুগের গুন্ডা শুরু করতে চায়, যেটা অ্যাকচুয়ালি মানুষদের বুলি করবে না, মানুষদের কষ্ট দেবে না, মানে এরকম হতে পারে আর কি, আমি তো দেখিনি এর আগে, জাস্ট বুঝলাম আর কি। তো যাই হোক, ক্যান তখন বলে, দেখো এ পর্যন্ত আমরা অনেক ডিফারেন্ট ফাইটার দেখেছি, অনেক শক্তিশালী লোকদের দেখেছি, বাট তোমার মতো খুব কম লোক দেখেছি যারা একটা জিনিসের জন্য দাঁড়িয়ে থাকে, হার মানে না। আর এরপর ওরা যখন ঘরে যাচ্ছিল তখন টাকেমিচি ভাবে মানজিরো তো এমন লোক নয় যে হিনাটাকে ভবিষ্যতে গিয়ে মারবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে টোকিও গ্যাং এর সাথে কি হয়েছিল যার কারণে ওরা এত খারাপ হয়ে গিয়েছিল ভবিষ্যতে। আর তখনই আরেকটা পোলাপানের গ্রুপ, মানে 3 জন পোলাপানের গ্রুপ টাকেমিচিকে পাস করে, আর তাদের যে লিডার ওকে দেখে টাকেমিচির কিছু মনে
হয় যে না একে যেন কোথায় দেখেছি। আর তখন ওর মনে পড়ে যে এই শালাই তো টেটা, আর এই শালা টেটা এবং মানজিরো মিলে গেলেই তো টোকিও মানজি গ্যাং ভয়ঙ্কর হয়ে যাবে। তো যেভাবে হোক ওদের দুজনের দেখা হতো আমার থামাতেই হবে। আর এখানেই এপিসোড নাম্বার 3 শেষ হয়ে যায়। আর যেহেতু আমি বলেছি যে টোকিও রিভেঞ্জার্স এর ফার্স্ট সিজন আমি খুব দ্রুত শুরু করবো, এই জন্য আমার কষ্ট হলো, আমি দুটো করে এপিসোড দেওয়ার চেষ্টা করছি। তো চলো এবার আমরা 4 নম্বর এপিসোডটা সম্পর্কে জেনে আসি। তো যাই হোক, এরপর 4 নম্বরের এপিসোডের শুরুতে আমরা একটা ট্রেনের দৃশ্য দেখতে পাই। আর ওই ট্রেনের ভেতরে আমাদের হিনাটা এবং টাকামেচি ছিল। তো ওখানে আমরা দেখতে পাই যে কিছু পুলাপান ট্রেনে বসে রয়েছে এবং চিল্লাচিল্লি করছে, এবং ওরা যতখানি জায়গা দরকার তার চেয়ে বেশি জায়গা নিয়ে বসে রয়েছে। মানে 5 জন বসা যায়, ওরা 3 জনই পুরো কাভার করে বসে রয়েছে। তো হিনাটা তখন ওদের সামনে যায় এবং ওদের বকাবকি করে এবং বলে শান্ত হও, আর অনেক জায়গা নিয়ে বসে রয়েছে, সাইড হয়ে যাও, আন্টিদের বসতে দাও। আর দেখো ওখানে একটা বুড়ি মহিলা দাঁড়িয়ে রয়েছে। তো হিনাটা ওনার কাছে যায় এবং তাকে বলে আপনি এখানে বসতে পারেন। আর এদিকে আমরা দেখি হিনাটা ওর সাথে টাকিমিচিকে বসিয়ে নেয়, আর তারপর বলে আমি তোমাকে সাহায্য করবো পড়তে। আর তারপর ওরা হিনাটার বাসায় যায় 2 জন। আর এদিকে টাকিমিচি তো হিনাটাদের বাসায় যাওয়ার পরে এক্সাইটেড হয়ে যায় এবং বলে এই প্রথমবার কোনো মেয়ের বাসায় এসেছি, ইয়ো বয়, আমার খুব ভালো অনুভব হচ্ছে। তো যাই হোক, এরপর হিনাটা টাকিমিচিকে ধন্যবাদ জানায় যে তার ছোট ভাই নাওটোকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু এখানে আরেকটা খারাপ খবর হচ্ছে, হিনাটার বাবাকে বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না। তবে নাওটো আগে ওর বাবাকে তেমন একটা পছন্দ করতো না, কিন্তু ইদানিং ও যেন কেমন ওর বাবার মতো হতে চায়, কারণ ওর বাবা একজন পুলিশ অফিসার ছিল, তো ও পুলিশ অফিসার হতে চায়। আর এখন টাকিমিচির মাথায় খেলে, তার মানে ভবিষ্যতে গিয়ে এই জন্যই নাওটো ভালো একটা পুলিশ অফিসার হয়েছে, কারণ তার বাবা একটা পুলিশ অফিসার ছিল। আর তারপর ও মুখ ফসকে হিনাটাকে বলে দেয় হ্যাঁ তোমার ভাই তো আসলে খুব ভালো একটা পুলিশ অফিসার। তো এটা শুনে হিনাটা তো কনফিউজড হয়ে যায়, বলে ও তো এখনো বাচ্চা, পুলিশ অফিসার হলো কিভাবে? তবে হ্যাঁ ভবিষ্যতে অবশ্যই ভালো একটা পুলিশ অফিসার হবে। মানে বুঝতেই পারছো আমাদের টাকিমিচি তো ভবিষ্যৎ থেকে এসেছে। আর এখানে টাকিমিচি এটাও বুঝতে পারে যে আমি গতবার যখন এসেছিলাম ওর ভাইকে যে আমি বলে গিয়েছি তোর বোনকে প্রোটেক্ট করতে হবে, ওটা থেকে হয়তো ও সিদ্ধান্ত নিয়েছে ও পুলিশ অফিসার হবে। তো যাই হোক, এখানে হিনাটা টাকিমিচির সাথে যে কথা বলছিল, হিনাটা খেয়াল করে যে টাকিমিচি আগের মতো চ্যাংটাকি নেই, ও মোটামুটি আগের চেয়ে ম্যাচিওর হয়ে গিয়েছে, ম্যাচিওর মানুষের মতো কথা বলছে, মনে হচ্ছে ওর ভেতরে অনেকটা মানুষ। তো যাই হোক, এরপর হিনাটা করে কি জানালা দিয়ে বাইরে দেখে যে বাইরে বাজি ফুটানো হচ্ছে, আতশবাজির মেলা হচ্ছে। আর তারপর সে টাকিমিচি কিনে ছাদে যায় সেটা উপভোগ করার জন্য। আর ওখানে গিয়ে টাকিমিচির অনেক ভালো লাগে, আর সে ভাবতে থাকে হিনাটার সাথে থেকে কত মজা হচ্ছে, আমি আর ভবিষ্যতে যাব না, কারণ ভবিষ্যতে তো হিনাটা নেই, সে মারা গিয়েছে। তো যাই হোক, এখানে লক্ষ্য এখানে হিনাটা টাকিমিচি আর ওর ছোট ভাই নাওটো ছিল। তো এরকম আবেগে আমাদের টাকিমিচি করে কি হিনাটার হাত ধরে, কিন্তু আমাদের হারামজাদা টাকিমিচি হিনাটার হাত না ধরে হিনাটার ভাইয়ের হাত ধরে ফেলেছিল, বুঝবি? তো এর ফলে যেটা হয়, নাওটের হাতে ধরার সাথে সাথে টাইম ট্রাভেলের যে ব্যারিয়ার সেটা অন হয়ে যায় এবং আমাদের টাকি আবার প্রেজেন্টে চলে আসে। আর বাস্তবে সে টাকিমিচি পাগলের মতো কাঁদতে শুরু করে। আর নাওটো বলে কি হয়েছে, কি ব্যাপার, তুমি আবার প্রেজেন্টে চলে এসেছো? তো যাই হোক, আমরা কিন্তু এখানে জানি টাকিমিচির শালা নাওটের হাত ধরলো অতীতে যায়, আবার ওখানে অতীত থেকে হাত ধরলে আবার বর্তমানে চলে আসে। তো এখানে পুরোপুরি কনফার্ম হয়ে যায়, দুজনেই নাওটো কনফার্ম হয়ে যায়, টাকিমিচিও কনফার্ম হয়ে যায় যে টাইম ট্রাভেলটা এইভাবেই কাজ করে। আর তারপর সে টাকিমিচির কাছে জিজ্ঞাসা করে তুমি যেহেতু ফিরে এসেছো তার মানে কিছু না কিছু অবশ্যই পরিবর্তন করে এসেছো তাই না? তখন টাকিমিচি নাওটোকে বলে না আসলে আমি কিছু করতে পারিনি, তার আগে আমি তোমার বোনের হাত ধরতে গিয়েছিলাম, ভুলে ভুলে তোমার হাত ধরে ফেলেছিলাম আর তাই চলে এসেছি। তো এই কথা শুনে নাওটোর অনেক রাগ হয় এবং বলে তোমাকে আমি পাঠিয়েছি কাজের জন্য আর তুমি গিয়ে সেখানে আমার বোনকে পটাচ্ছ, বোনের সাথে প্রেম প্রীতি করছো। তো যাই হোক, এরপর নাওটো বলে এই টাইম ট্রাভেল নিয়ে আমি যতটুকু গবেষণা করেছি, আমি যতটুকু বুঝতে পেরেছি, তুমি যখন টাইম ট্রাভেল করো তুমি ঠিক 12 বছর আগের সেম ওই দিনে চলে যাও, আর ওখানে গিয়ে তুমি যদি 1 সপ্তাহ কাটাও তাহলে এখানেও ঠিক 1 সপ্তাহ চলে যায়, এবং তুমি যদি 1 সপ্তাহ পর এখানে আসো তাহলে এখানেও 1 সপ্তাহ পরে তুমি আসলে। আর ওই 7 দিন তুমি যখন অতীতে থাকো তখন তোমার বডিটা 1 সপ্তাহের জন্য পুরো ঘুমন্ত অবস্থায় থাকে, আর এই জন্য আমি তোমাকে স্যালাইন দিয়ে রেখেছি। তো বুঝতে পারছো আমাদের টাকিমিচি যখন অতীতে যায় তার মানে সে তখন ঘুমে থাকে। তো যাই হোক, এরপর টাকিমিচি আমাদের নাওটোকে বলে ওখানে মাইকির সাথে আমার দেখা হয়েছিল, ওর সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে। তো নাওটো তখন বলে এটা তো অনেক ভালো কথা, অনেক সুযোগ পেয়েছিল, ওকে কি মেরে ফেলেছো? ওকে মেরে ফেলে ডাইরেক্ট তুমি আমার হাত ধরবে আর বর্তমানে চলে আসবে, কেউ তোমাকে ধরতে পারবে না, কোনো প্রবলেমও হবে না। তো টাকিমিচি বলে কি মেরে ফেলেছি? নাওটো বলে আমার তো মনে হয় তোমাকে এই জন্য অতীতে পাঠানো হয়েছে, তুমি কি জানো না সামনে আমার বোনকে মারবে? তো এর মানে তুমি অতীতে গিয়ে কিছুই করনি, রাইট? ভুল করে বর্তমানে চলে এসেছো, তুমি জাস্ট মাইকির সাথে বন্ধুত্বই করেছো আর কিছু করনি। তো এটা জেনে নাওটো অনেক আপসেট হয়ে যায় এবং সে বলে যদি আমি কোনোভাবে অতীতে যেতে পারতাম, তোমার এই শক্তি যদি আমার থাকতো, আমি কখনোই না মাইকিকে খুন করে আসতাম। আর টাকিমিচি তখন বলে দেখো আমি তোমাকে একটা কথা বলি, মাইকির সম্বন্ধে তোমার ভুল ধারণা থাকতে পারে, মাইকির সাথে আমার আবারও দেখা করা উচিত, কারণ ও অনেক ভালো মানুষ, আমি নিজে ওর সাথে মিশেছি, ও অনেক ভালো, ও খারাপ মানুষ না। আমার মনে হয় আবার আমাদের ওর কাছে যাওয়া উচিত, ওকে আমরা জিজ্ঞাসা করতে পারি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ও অবশ্যই বুঝতে পারবে। তো নাওটো জানে এটা খুব রিস্কি হবে, কারণ চিন্তা করো আমাদের টাকিমিচি যদি মানজিরোর কাছে গিয়ে বলে বা মাইকির কাছে গিয়ে বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি, এই ঘোড়ার ডিম এটা কি মাইকি মেনে নেবে, বিশ্বাস করবে? তবে তারপরে আর কোনো অপশন নেই, এই জন্য নাওটো মেনে নেয়। এবং নাওটো এটাও বলে তবে একটা কথা মানতে হবে, তোমাকে আগে খুব দুর্বল লেগেছিল, বাট এখন তোমাকে দেখে মানসিকভাবে অনেক স্ট্রং মনে হচ্ছে, তুমি অনেক পরিবর্তন হয়েছো। তো যাই হোক, এরপর নাওটো যখন কিছু ডকুমেন্টস চেক করছিল মাইকিকে খোঁজার জন্য, তখনও খেয়াল করে যে নতুন একটা কাহিনী যোগ হয়েছে, মানে বর্তমান পৃথিবীতে নতুন একটা কাহিনী যোগ হয়েছে যেটা আগে ছিল না। তোমাদের আবার আমি ব্যাপারটা বুঝিয়ে বলি, আমাদের টাকিমিচি তো অতীতে গিয়ে যা করে আসছে তার ইম্প্যাক্ট তো 12 বছর পর এই ভবিষ্যতে বর্তমানে পড়ছে। তো টাকিমিচি ওখানে গিয়ে এমন একটা কিছু করে এসেছে যার ইম্প্যাক্ট অলরেডি বর্তমানে পড়েছে যেটা আগে ছিল না। তো এটা কই থেকে পড়লো?
করলো? আমরা জানি টাকিমিচি আর মাসাটাকা যখন লড়াই করলো তখন টাকিমিচির যে গুরু ওদের যে লিডার আকুন সে কিন্তু ছুরি মারার জন্য এগিয়ে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল বাস্তবে আকুন আসলেই ছুরি মেরেছিল এবং ছুরি মারার জন্য ওকে কিন্তু যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ওর কেরিয়ার সেখানে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এবার যখন আমাদের টাকিমিচি গিয়েছে এবার কিন্তু টাকিমিচি নিজেই লড়াই করেছে ওর ওই টিম মেম্বারের বদলে এবং আকুনের রাগ হচ্ছিল ঠিকই এবং ও মাসাটাকাকে জানে মারতে যাচ্ছিল, ছুরি বের করেছিল, কিন্তু টাকিমিচির সাহসের কারণে আকুন কিন্তু ওই ছুরিটা মারেনি। তো এর ফলে যেটা হয়েছে আকুন ওই ছুরিটাও মারেনি, ও খুনিও হয়নি এবং এই কারণে ও বেঁচে গিয়েছে এবং এই কারণে এই টাইম লাইনে ওর আলাদা একটা জায়গা হয়ে গিয়েছে। তো যাই হোক এই ব্যাপারটা নাওটো এবং টাকিমিচি দুজনেই বুঝতে পারে যে ওই ঘটনার জন্যই বর্তমান টাইম লাইনে আকুনের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গিয়েছে। আর এখানে ওরা আরো জানতে পারে আকুন যেহেতু ওই সময় ছুরি মারেনি তাই পুলিশে ধরা পড়েনি, আর এ কারণে আকুন কিন্তু টোকিও মানজি গ্যাং এর লিডার মাইকির অনেক খাস একটা লোক। এর মানে হচ্ছে ওরা যদি এখন আকুনের সাথে যোগাযোগ করতে পারে তাহলে বর্তমানে যে মাইকি রয়েছে তার সাথেও যোগাযোগ করতে পারবে। তো এই জন্য টাকিমিচি করে কি ওর অ্যাপার্টমেন্ট গোছে এবং আকুনের নাম্বার খুঁজতে থাকে, কারণ এক সময় ওরা তো ফ্রেন্ড ছিল। তো এখানে টাকিমিচি বলে শালা যেন নাম্বার চেঞ্জ না করে ফেলে তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারবো। আর তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখি আকুন বলেছিল যে আমার বন্ধু বান্ধবের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, আর টাকিমিচিকে সে বলেছিল মরার আগ পর্যন্ত আমরা বন্ধু থাকবো। তো যাই হোক ভাগ্যক্রমে দেখা যায় যে আকুনের ফোন নাম্বারটা পেয়ে যায় আমাদের হচ্ছে টাকিমিচি এবং আকুন ওই নাম্বারটা এখন ইউজ করছে আর কল করে ওরা করে কি দেখা করার জন্য মিটিং ফিক্স করে। আর তখন নাওটো বলে তোমাকে কিন্তু এই দিকটা খেয়াল রাখতে হবে যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু মাইকি এবং আকুনকে খুঁজছে, খুব সাবধানে, আবার এইভাবেই মাইকির তথ্য বের করতে হবে, যা করো চিন্তা করে করো। তো টাকিমিচি বলে কোনো চিন্তা করো না, বন্ধুত্ব তো বন্ধুত্ব, আমার বন্ধু ছিল আছে থাকবে, আমার বন্ধুর উপর আমার ভরসা রয়েছে, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো যাই হোক এরপর টাকিমিচি যখন আকুনের সাথে দেখা করতে যায় আমরা দেখতে পাই যে আকুন অনেক বড় একটা গ্যাংস্টার, ওর বিশাল বড় একটা মদের বার রয়েছে, ড্যান্স ক্লাব রয়েছে। আর ভেতরে যখন টাকিমিচি যেহেতু পুরো অবাক, ও দেখতে পায় আকুনের তো পুরো গেট আপই চেঞ্জ, পুরো গ্যাংস্টার। তো আকুন তখন বলে কি আমাকে কি চিনতে পারছো না টাকিমিচি, আমাকে চিনতে পারছো না এটার কারণ কি এটাই আমার হেয়ার স্টাইল আর লুক পুরো চেঞ্জ করে ফেলেছি এজন্য। আর তারপর সে টাকিমিচিকে বলে আমি জানতাম একদিন না একদিন তুমি অবশ্যই আমার কাছে আসবে। তো যাই হোক এরপর আকুন বলে যে আমি তোমার সাথে আলাদা কথা বলতে চাই টাকিমিচি। আর তারপর ওরা ছাদে যায় আর এরপর ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে কিভাবে তারা মারামারি করতো, কিভাবে মজার দিনগুলো ছিল। আর তখন টাকিমিচি বলে আকুন তোমার কাছে তো এখন অনেক টাকা, অনেক বড় একটা নাইট ক্লাব বার চালাচ্ছে, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে, তোমার জীবন তো অনেক মজাদার। আর তখন আকুন বলে টাকা ছাড়াও আরো অনেক জিনিস থাকে যেটা টাকা দিয়ে কিনা যায় না। আর একটা কথা, তুমি সাথে যাকে নিয়ে এসেছো ও একটা পুলিশ অফিসার তাই না? দেখো লুকানোর কিছু নেই, আমি জানি ও হিনাটার ছোট ভাই, আমি আগে জানতাম না যে হিনাটার ছোট ভাই রয়েছে বাট আমি এখন জানি। আর এখানে আকুন এমন একটা কথা বলে যেটা শুনে আমরা পুরো শকড হয়ে যাই। আকুন বলে টাকিমিচি হয়তো তুমি জানি এই কথা বিশ্বাস করবে না বাট তুমি যেদিন ট্রেনের সামনে পড়ে গিয়েছিলে সেটার পেছনে আমারই হাত ছিল, আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম জেল থেকে বেরিয়ে। আর টাকিমিচি তুমি নিশ্চয়ই টাইম ট্রাভেল করতে পারো রাইট, হ্যাঁ কি না? কারণ আমি যখনই তোমাকে ধাক্কা দিই তখনই সেখানে নাওটো চলে আসে এবং ওই সময় ট্রেন আসার আগেও তোমাকে বাঁচিয়ে ফেলে। তো আমার কাছে ব্যাপারটা এমন লাগে যে ও আগে থেকে জানতো তোমার মৃত্যু হতে চলেছে এবং এই দিন এই সময় তোমার মৃত্যু হবে। এটা কিভাবে হতে পারে? এটা তো অবশ্যই কাকতালীয় ব্যাপার নয়, তারপরে তুমি টাইম ট্রাভেল করতে পারো। তুমি কি অতীতে গিয়েছিলে? তুমি কি আগে থেকে জানতে পেরেছিলে যে তোমার মৃত্যু হতে চলেছে? আর তুমি এটা কিভাবে করতে পারো? আর এটা তুমি আগেই নাওটোকে জানিয়ে রেখেছিলে রাইট, যার কারণে ও তোমাকে বাঁচিয়ে ফেললো। তো এটার চেয়ে অবাক করার দৃশ্য আর কি হতে পারে? কিন্তু তখন আমরা দেখি টাকিমিচি কান্না শুরু করে এবং বলে আকুন আমার বিশ্বাস হচ্ছে না, তুই আমাকে মারার চেষ্টা করতে পারিস? আমি জানতাম তুই আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু একটা বন্ধু কিভাবে এরকম আরেকটা বন্ধু জান নেওয়ার চেষ্টা করতে পারে? তুই আমাদের সেই বন্ধু না যে আগে অন্য বন্ধুর জন্য নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলি, তুই এমন কিভাবে হতে পারিস? আকুন তখন বলে দেখ এগুলোর কিছু আমার নিয়ন্ত্রণে নেই, এই সব কিছু টেটা কিসেকির উপর ডিপেন্ড করে, আমি ওর একজন জাস্ট সৈনিক, ওর গোলামের মতো আমি থাকি, ওর কথা মতোই আমার কাজ করতে হয়, ও যেটা বলে সেটাই আমাদের মেনে চলতে হয়। আর তুই কি জানিস মাইকিকে অনেক বছর ধরে দেখিই না, আসলে মাইকি অনেক বদলে গিয়েছে ড্রাকেনের মৃত্যুর পর। তো এতক্ষণ আমরা যে ছেলেটাকে ক্যান বলেছি ওটা ড্রাকেন হবে আর কি, তার মানে স্ক্রিপ্ট এটা ভুল লিখেছিল, তাই তো বলি ক্যান আসে কই থেকে, ড্রাকেন হবে সে নাম। তো যাই হোক এটা শুনে টাকিমিচি অবাক হয়ে যায় যে ড্রাকেনও মারা গিয়েছে। আর তখন আকুন বলে তোর যদি অতীতে যাওয়ার ক্ষমতা থাকে তাহলে প্লিজ তুই আবার অতীতে যা, ওর মৃত্যুর হাত থেকে বাঁচা, তাহলে তুই সবাইকে বাঁচাতে পারবি, এটা তোর দ্বারা একমাত্র সম্ভব। আর তারপর আকুন করে কি ছাদের রেলিং এ গিয়ে দাঁড়ায় এবং বলে সবাইকে বাঁচা, আর এই কথা বলে ও লাভ দিয়ে পরে সুইসাইড করে। আর তখন টাকিমিচি কান্না করতে থাকে এটা কি হলো। কিন্তু এখানে আরেকটা ভয়ঙ্কর জিনিস আমরা দেখতে পাই, এই পুরো সিরিজের মেইন ভিলেন টেটা কিসাকি ওদের কথা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছে। আর এরপর আমরা দেখি টাকিমিচি করে কি নাওটোর কাছে আসে এবং বলে যেদিন ড্রাকেনের মৃত্যু হয়েছিল ওই দিনের সকল রিপোর্ট চেক করো। তো যাই হোক এখানে তোমাদের মুভির বাইরে একটা মজার কথা বলি, এখানে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে লেখা রয়েছে টেটা কিসাকি আড়াল থেকে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে, আর তারপর টেটা কিসাকি যায় হচ্ছে নাওটোর কাছে যেদিন ড্রাকেনের মৃত্যু হয়েছিল আর ওই দিনের রিপোর্ট চেক করতে বলে। তো দেখো স্ক্রিপ্টে পুরো ভুল লেখা ছিল বাট এটা একটা কমন সেন্স যে টেটা কিসাকি তো অবশ্যই হবে না, এটা অবশ্যই টাকিমিচি হবে। তো যারা স্ক্রিপ্ট লেখো ভাই একটু খেয়াল করে স্ক্রিপ্ট লেখো প্লিজ। তো যাই হোক আমাদের টাকিমিচি তো তোমার নাওটোকে সকল রিপোর্ট চেক করতে বলে যে ড্রাকেনের মৃত্যু কিভাবে হয়েছিল। আর এদিকে আমাদের টেটা কিসাকিকে দেখানো হয় যে কিনা টোমানকে খারাপ বানিয়েছে, টোমান মানে হচ্ছে টোকিও মানজির আর কি সংক্ষেপ। আর আমরা পুরোপুরি বুঝতে পারি যে টেটা কিসাকি পুরো খারাপ এবং মাইকের এখানে কোনো দোষ নেই। আর টাকিমিচি তো এখন জানে যে সে টাইম ট্রাভেল করতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় সে আবার অতীতে যাবে এবং যারা যারা মারা গিয়েছিল সবাইকে বাঁচানোর চেষ্টা করবে, যেমন ড্রাকেন, হিনাটা
এটা সবাইকে, শুধুমাত্র আকুনকে ছাড়া। তো এখানে আকুনকে কেন বাঁচাবে না বা কি আরো রহস্যময় স্টোরি রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক, আমার খুব দুঃখ যে আমি টোকিও রিভেঞ্জার্স সিরিজটা কেন আমি আগে আনলাম না। অ্যাকচুয়ালি হয়েছে কি, তখন আমি এনিমিতে এত ভালো এক্সপার্ট ছিলাম না, আমি এত ভালো বুঝতাম না। আমি তখন টোকিও রিভেঞ্জার্স আনতে সাহস পাইনি, কারণ অনেকে বলেছিল এটা নাকি খুবই কঠিন, একবার পাস্ট, একবার অতীত, একবার বর্তমান, মানে খুবই কমপ্লিকেটেড একটা এনিমি সিরিজ, আপনি বুঝতে পারবেন না, উল্টো হাসির পাত্র হবে। তো এই জন্য আমি সাহস পাইনি, কিন্তু এখনকার মতো থাকলে আমি সাহস পেতাম। তো যাই হোক, তোমরা দেখো বা না দেখো, আমি পুরো সিজনটা শেষ করবো আর কি। মানে তোমরা দেখো বা না দেখো, আমি এই সিজনটা শেষ করবো হচ্ছে তোমাদের জন্য। আর তারপর আমি যদি এটার ভিডিও না আনি, আমি নিজে নিজে দেখে শেষ করে দেবো। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।